গুড মর্নিং। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালোই আছেন। আজ হচ্ছে রথ, তো সবাইকে শুভ রথযাত্রা। আজকের দিনটি সবার ভীষণ ভালো কাটুক। পাপা বানিয়ে দিয়েছে। যদিও ব্লগটি রথের আগের দিনের ব্লগ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রথের দিন, তাই আপনাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকাল সকাল আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। বেশ কয়েকদিন ধরে একদম রোদ্দুর ছিল না, আকাশের খালি ঘন কালো মেঘ দেখছিলাম, আর মাঝে মধ্যে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নামছিল। গতকাল থেকে একটু রোদের দেখা পাওয়া গেছে, আর আজকে সকালটা বেশ চনমনে। জানেন, অনেক দিন পর রোদ উঠলে বেশ ভালো লাগে। জামা কাপড়গুলো শুকানো নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। গতকালকে প্রচুর জামা কাপড় কেচেছি, আজকেও বেশ কিছু জামা কাপড় কেচে দিলাম। অনেক দিন হলো বাপের বাড়িতে যাই না। সংসারের মধ্যে একভাবে প্রত্যেক দিনের কাজকর্ম করতে করতে আমি না ভীষণ ক্লান্ত। মাঝে মধ্যে মনে হচ্ছে আর পেরে উঠছি না। এই সংসারের কাজকর্ম, সাথে বাচ্চাকে সামলানো। আর মিছরির তো এখন 2 বছর বয়স। 2 বছর বয়স হলে কি হবে, ও এখনও সেই ছোটটির মতোই রয়ে গেছে। মানে এখনও ওর নানান রকম বায়না, আর এখনও ওকে কোলে নিয়ে রান্নাবান্নাটাও আমাকে মাঝে মধ্যে করতে হয়। তাই মাঝে মধ্যে মনে হয় না আর পেরে উঠছি না। আসলে অনেক দিন রেস্ট নেওয়া হয়নি, রেস্ট নেওয়ার কোনো উপায়ও নেই। সাথে ইউটিউব জার্নি তো আমার রয়েছেই। প্রত্যেক দিন আপনাদের সাথে এই যে দিনগুলো কেমন কাটছে সেটা শেয়ার করি, তার জন্যও আমার সারাটা দিন প্রচুর খাটনি হয়ে যায়, প্রচুর পরিশ্রম হয়। সংসারের কাজকর্ম, বাচ্চার যত্ন, সাথে এই ইউটিউব, এই সমস্ত কিছু মিলে আমি না ভীষণই ক্লান্ত। কিন্তু কোনোটাই তো ছেড়ে দেওয়ার মতন নয়। হ্যাঁ, বলতে পারেন ইউটিউবটা কেন করছি, কিন্তু নিজের জন্য তো কিছু করতে হবে বলুন। এই যে একঘেয়ে সংসারের মধ্যে শুধু হাউসওয়াইফ হয়ে বেঁচে থাকা, বলতে পারেন একটা বেকার জীবন আর কি। মানে জীবনটা বেকার নয়, মানে আমি নিজেই বেকার। তো এই যে বেকার হয়ে থেকে বেঁচে থাকা যে কি কষ্টের, তা বলে বোঝানো যায় না। একমাত্র যারা বেকার তারাই বুঝবেন। নিজের কোনো শখ পূরণ করতে গেলেও কিন্তু কারোর না কারোর কাছে হাত পাততেই হয়। কোনো শখের জিনিস কিনতে ইচ্ছা করলে মনে হয় থাক, এখন আর কিনবো না, কারণ ওই তো হাজবেন্ডের কাছে হাত পাততে হবে। তবু ইউটিউব জার্নিটা আমি শুধুমাত্র রোজগারের জন্য শুরু করিনি, আমি শুরু করেছি আমার ভালো থাকার জন্য। আসলে আমার এই যে প্রত্যেক দিনের জীবনযাপন বড্ড একঘেয়ে, আর আপনাদের সাথে যদি আমি প্রত্যেক দিন এভাবে শেয়ার করি না, আমার জানি না একঘেয়ে লাগেই না। আর তাছাড়াও এই যে স্মৃতি থেকে যাচ্ছে, একটা বয়স পরে, যখন ধরুন আমার বয়স ওই 60-65 যদি বেঁচে থাকি, তাহলে ওই সময় আমার এই যে এখনকার সময়ের যে প্রত্যেক দিনের গল্পগুলো তো আমি দেখতে পাবো। তখন খুব ইচ্ছা করবে যে এই বয়সটাতে আমি কি করতাম, কেমনভাবে মিছরিকে নিয়ে সংসারে সব কাজগুলো হ্যান্ডেল করতাম, কেমনভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখতাম। তখন আমি এই যে এগুলো দেখতে পাবো, এটাই কিন্তু একটা আনন্দ। মানে ইউটিউবে আমি আমার জীবনের স্মৃতিগুলো বেশ সুন্দরভাবে রেখে দিচ্ছি। আমরা বাড়ির বউ বা মেয়েরা সংসারের প্রতি এত ডেডিকেটেড, আমরা নিজেকে পুরো কিন্তু বিসর্জন দিয়ে দিয়েছি, তবুও কিন্তু আমরা সংসার থেকে আসলে আলটিমেটলি কিছুই পাই না। আর আপনাদেরকে আগের একটা ব্লগেও আমি বলেছিলাম যে শুধু সংসার করব, শুধু সংসারের কাজ করব, এরকম মনোবৃত্তি আমার কোনো দিনই ছিল না। একটু আলাদা কিছু করতে আমি সবসময় ভালোবাসি। এই যে স্মৃতিগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, বাচ্চাটাকে নিয়ে পেরে উঠি না, মাঝে মধ্যে ভীষণ ক্লান্ত লাগে, তবু এই স্মৃতিগুলো কিন্তু একদিন থেকে যাবে, আর এই স্মৃতিগুলো আমার শেষ বয়সে গিয়ে আমি দেখতে পাবো। ইদানিং এত শরীরটা খারাপ লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। এমনিতে তো আমার প্রেশার লো সবসময় থাকে, সাথে করে নাই যে কোমর ব্যথা। আসলে কি বলুন তো, যাদের ওই সিজারিয়ান ডেলিভারি হয়, কোমর ব্যথার কিন্তু একটা সমস্যা দেখায় দেয়। তো আমার মাত্র 2 বছর হয়েছে ডেলিভারি হয়েছে, এখনই কিন্তু কোমর ব্যথা শুরু হয়ে গেছে। কোমর ব্যথা বলতে ওই যে মেরুদণ্ডটা রয়েছে, যেখানে আমাদেরকে ওই ডেলিভারির সময় অবশ করানোর জন্য একটা ইঞ্জেকশন দিতে হয়, তো সেই পুরো শরীরটা অবশ হয়ে যায়, যে কারণে আর কি সেই ইঞ্জেকশনটার কারণেই কিন্তু আমাদের ওই যে মেরুদণ্ডে কিন্তু ভীষণ প্রকার ব্যথা হয়। তো আমারও এখন একটু ভারী কাজকর্ম করতে গেলেই ইদানিং দেখছি ভীষণ ব্যথা হচ্ছে, মনে হচ্ছে শুয়ে থাকি, মানে কোমরটা নিয়ে দাঁড়িয়ে বা বসে থাকতে পারছি না। তবুও সংসারের কাজগুলো তো করতেই হবে, আর সংসারের কাজ এমনভাবে আমি যেমন তেমন করে করতেও পারি না, আর বা ফেলেও রাখতে পারি না।
তো যাই হোক, সকালবেলা ওই যে জুস বানালাম, ওটা শ্বশুরমশাই শাশুড়ি মাকে গিয়ে দিয়ে আসলাম। আজকে আমরা খাবো না, আজকে আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে জুসটা বানাতে, যে কারণে আমরা সকালবেলা না একটু জল বিস্কুট বলুন, একটু ড্রাই ফ্রুটস বলুন, এগুলো খেয়ে নিয়েছি। তাই আজকে শ্বশুরমশাই শাশুড়ি মার জন্যই বানিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমি ওই টুকিটাকি যে বাসনগুলো হয়েছে মেজে নিলাম। তো কারণ আমি ওই যে একবারে বাসন হলে না অসুবিধা হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়, আর রান্নাঘরটাও ভীষণ মেসি দেখতে লাগে, এই কারণে যখন টুকিটাকি বাসন হয় মেজে নিই। তারপরে চলে এসেছি মিছরি সকালের খাবারটা খাওয়াতে। মিছরিকে আমি এখন ওর পছন্দের খাবার দেওয়ারই চেষ্টা করি, যেহেতু ও এখন একটু বড় হয়ে গেছে, এখন কিন্তু ওর অপছন্দের খাবারও কিছুতেই খেতে চায় না। আজকে ওনার ইচ্ছা হলো ম্যাগি খাবে, মানে নিজেই বললো আমি ম্যাগি খাবো, ওই জন্য আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি। তবে ম্যাগিটা বাচ্চাদের হেলথের জন্য যে খুব বেশি ভালো তা নয়, তাই আমি ওকে কিন্তু প্রত্যেক দিন ম্যাগি একদমই দিই না, মাঝে মধ্যে দিই যখন ওর কিছু ভালো লাগে না খেতে। তো আমি ওকে সকালের দিকটা এখন আর ভাত দিই না, কারণ সকালের দিকটা ভাত একদমই পছন্দ করে না। সকালের দিকটায় টুকিটাকি কিছু খাবার বানিয়ে দিই। কোনো দিন দুধের মধ্যে একটু চিড়ে ফুটিয়ে ওই পায়েস টাইপের, মানে চিড়ের পায়েস টাইপের বানিয়ে দিই। কোনো দিন চিড়ের পোলাও বানিয়ে দিই, এরকমভাবে ম্যাগি বানিয়ে দিই। তো এরকমভাবেই বানাচ্ছি, কোনো দিন একটু পাস্তাও বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে ওকে আর কি টুকিটাকি ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়াই। আর আজকে না আমার একদমই রান্না করতে ইচ্ছা করছে না, যে কারণে ভাবছি একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা করব, মানে নিজের মনের মতন করে, মানে নিজের খেয়াল যেমন হচ্ছে সেভাবেই করছি। প্রত্যেক দিনের ওই একঘেয়ে ওই আলু দিয়ে মাছের ঝোল আর ভালো লাগছে না, যে কারণে একটুখানি পেঁয়াজ, সাথে কয়েক কোয়া রসুন আর একটু টমেটো তেলের মধ্যে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এরপরে দেখুন আমি ওগুলো তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করলাম, আর এখানে ফোড়ন হিসাবে দিয়েছি আজকে কালো জিরে, একটু জিরে গুঁড়ো দিয়েছি লবণ হলুদের সাথে। আর এই যে এখন যেটা দিলাম ওটা হচ্ছে একটু ময়দা গুলে দিলাম, যাতে করে ঝোলটা একটু ঘন হয়। মানে যেহেতু আমি আদা বা অন্য কোনো মশলা সেরকম কিছু দিলাম না, শুধু এই যে পেস্ট করা মশলাটাই আমি দেব। তো ওই যে যেটা পেঁয়াজ রসুন আর টমেটোটাকে আমি পেস্ট করে নিলাম ভেজে, ওটাকেই আমি এখন মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা একটু অন্যরকমভাবে আমি রান্না করছি, আর আমি আজকে মিছরির জন্য আলাদা করে করব না, এটাই মিছরিকে খাওয়াবো। আমাদের জন্য শুধু ভেবেছি গোটা লঙ্কা আমি দিয়ে দেব, মানে লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে, যখন আমরা খাবো তখন লঙ্কা ডলে খেয়ে নেব। এভাবেই বাচ্চাদের জন্য সবাই রান্না করে থাকে, ওই আলাদা করে রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়। এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিছরি যতদিন না বড় হয়, যতদিন না লঙ্কা খাওয়া শেখে, ঝাল খাওয়া শেখে, ততদিন এইভাবে একটু কষ্ট করে চালাতে হবে। রোজ দিন তো ওর জন্য আলাদা করে করে দেওয়া সম্ভব নয়। তো ওই যে মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে না এই যে রুই মাছ রেখেছে, তো আর এই রুই মাছগুলো মানে যে পোনা মাছ আর কি, যেটা এই পোনা মাছগুলো না আমার একটুও ভালো লাগে না। যাই হোক, মানে কাতলা মাছ হলে বেশি ভালো লাগে, বা রুই মাছ যেটা একটু বড় সাইজের রুই মাছ হয়, যেটাতে ওই যে কাতলা মাছের মতন পেটি হয়, ওই মাছগুলো আমার ভীষণ ভালো লাগে। সাথে মিছরি ওই মাছগুলো খেতে ভালোবাসে। এই মাছটা আমারও ভালো লাগে না, আর মিছরিরও ভালো লাগে না। আর এই যে বাটিতে বসিয়ে দিয়েছি ফোটাতে, কড়াইতে খুব ভালো একটা ফোটে না, সেই কারণে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, একটু টেস্ট হবে। আর আজকে না রান্নাঘরের এই যে আমার দুটো তাক রয়েছে, এই তাক দুটো একটু দেখছি তেল চিটচিটে হয়ে গেছে, পরিষ্কার করব। একবারে কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, একটু একটু করে করছি। যদিও ভাবছি পুজোর আগে কিন্তু সমস্ত কিছু একবারেই পরিষ্কার করতে হবে, মানে যত ময়লা আছে সবই একবারে পরিষ্কার করতে হবে, কারণ ওই সময়টাই ওই একটু একটু করে করলে তো হবে না, একবারে মানে যেই ঘরটা ধরবো একবারে পুরোটাই পরিষ্কার করতে হবে। যদিও আমি কিন্তু প্রায় দিনই এইভাবে পরিষ্কার করে নিই, রান্নাঘর বলুন বা আমাদের শোবার ঘর বলুন, আমি কিন্তু প্রায় দিনই একটু করে ডিপ ক্লিনিং করে নিই। তবুও এত তাড়াতাড়ি ময়লা পড়ে যায় কি করে আমি না বুঝে উঠতে পারি না। তো এই তাক দুটো আমি বেশ কয়েকদিন আগেই পরিষ্কার করেছি, এত তাড়াতাড়ি তেল চিটচিটে হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে রান্নাঘরের সামনের দিকটা, মানে যে দিকটা আমি রান্না করছি আর কি, সেই দিকটাতে একটা জানালা রাখতে হতো ব্যালকনির দিকে, তাহলে খুব সুবিধা হতো। কারণ ওই যে সেই চিমনি কেনাও হয়ে উঠবে না, আমাদের পক্ষে কবে সম্ভব হবে চিমনি কেনা জানি না। আমার বর তো বলছে যে চিমনি কিনবো, কিন্তু কি বলুন তো, আমি চাইছি যে এই লোনগুলো শোধ না হওয়া পর্যন্ত না কেনাই ভালো। লোন এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে, তাই আর কেনা হয়ে উঠছে না। আর জানালা না থাকার কারণে কিন্তু এত ধোয়া হয়, আর এত রান্নার ওই যে তেল ঝাল মশলাগুলো সব এদিক ওদিক ছড়িয়ে গিয়ে সব নোংরা হয়,
তা বলার মতন নয়। নিচের রান্নাঘরটাতে এই একটা দিক থেকে সুবিধা। আর এই যে রথ বানিয়ে দিয়েছে মিছরির পাপা মিছরির জন্য। আগের বছরও কিন্তু মিছরির পাপা ওর জন্য এরকম একটা রথ বানিয়ে দিয়েছিল, এই বছরও দিয়েছে। তবে আগের বছর না রথের প্রতি সেরকম ইন্টারেস্ট ছিল না, তখন তো অনেকটা ছোট ছিল, এখন একটু বোঝা শিখেছে। এখন দেখছি ও রথটা দেখে ভীষণ খুশি যে এই রথটা ওর জন্য পাপা বানিয়ে দিয়েছে। আর ওর বাবা একদম নিজের হাতে এটা বানিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে রথটা। এই ছোট্ট রথটা ওর পাপা ওর জন্য পেপার কাটিং করে বানিয়ে দিয়েছে। রথটা দেখতে খুব ছোট কিন্তু এত কালারফুল, ভীষণ ভালো লাগছে দেখতে। আর মিছরি তো ভীষণ খুশি হয়েছে রথটা পেয়ে। গপু ভাইকে রথে ওঠাবে? কোনখানটায় বসবে গপু ভাই? এইখানটায় বসবে এই রথের মধ্যে? আর তুমি রথটা কালকে টানবে? তুমি রথটা টেনে নিয়ে যাবে? গপু ভাইকে রথ চড়াবে? কোথায় নিয়ে যাবে? বাড়িতে? গপু ভাইয়ের বাড়িতে? এটাই তো গপু ভাইয়ের বাড়ি। কে বানিয়ে দিয়েছে তোমাকে রথটা? পাপা বানিয়ে দিয়েছে? তোমার খুব পছন্দ হয়েছে? কি সুন্দর। হ্যাঁ, বাবা আঠা লাগিয়ে দিয়েছে, রথটা খুব সুন্দর। তাহলে মিছরির রথটা দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের দিনটি আপনাদের ভীষণ ভালো কেটেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আজকের মতন বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।